লুকোচুরি খেলে লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. Breathe. Hold your fear until this Halloween. আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এবং এরপরেই তিনি তার ঘটনাটি শুরু করেছেন। মাঝখানে তিনি আরো বেশ কিছু ঘটনা বলেছেন এবং এই ঘটনাটি তার সাথে যিনি শেয়ার করেছেন তার নাম সজীব শাহরিয়ার, সেটাও তিনি জানিয়েছেন। এবং তিনি ঘটনার স্থান এবং চরিত্র তার অনুরোধেই গোপন রাখতে চান, সেটাও বলেছেন। তারপরে তিনি বলছেন, চলুন প্রবেশ করি ঘটনায়। যা আছে কপালে, আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাব। আল্লাহই একমাত্র রক্ষাকর্তা, তিনি আমাকে রক্ষা করবেন। আমার হেফাজতের জিম্মা আল্লাহর হাতেই। আল্লাহু আকবার। মনে মনে এসব কথা ভেবে আমার দাদা কিছুটা সাহস সঞ্চয় করেন। আমার দাদার এই সাহসের প্রয়োজন কেন পড়েছিল তা জানানোর আগে আমার দাদার সম্পর্কে আমি কিছু জানাতে চাই। আমার দাদার নাম সিকান্দার। উনি আমার আপন দাদা নন, ওনাকে আমি ছোট দাদা বলেই সবসময় ডাকতাম। অর্থাৎ উনি আমার আপন দাদার ছোট ভাই ছিলেন। উনি বেশ পরহেজগার একজন মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন সবসময়। খুবই অমায়িক মানুষ ছিলেন আমার ছোট দাদা সিকান্দার। হ্যাঁ, ছিলেন, কেননা উনি দুনিয়ার মায়া ত্যাগ করে 2001 সালে পরলোক গমন করেন। ছোট ছোট কিছু ঘটনা অনেক সময় মানুষের জীবনে বড় রকমের প্রভাব ফেলে। আমার ছোট দাদার ব্যাপারেও অনেকটা তাই হয়েছে। 1971 সালে আমার দাদা বাংলাদেশের কোনো এক স্থানে ঠিকাদারির কাজ করতেন। বেশ ভালোই টাকা রোজগার করতেন তিনি, যা দিয়ে দিব্যি ওনার সংসার চলত। সবকিছু যেন ভালোই চলছিল, কিন্তু হঠাৎই যেন মনের মধ্যে দুশ্চিন্তার মেঘ জমতে শুরু করে। কেননা আমার দাদা তার পেশা বহাল রাখতে পারবেন কিনা তা নিয়ে সকলের মনেই সন্দেহ ছিল। দেখতে দেখতে 71-এর রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম শেষ হলো। জন্ম হলো একটি দেশে যার নাম বাংলাদেশ। সেদিন বাংলাদেশের জন্মের সাথে সাথে জন্ম হয়েছিল আমার দাদার বেকার জীবন। যুদ্ধের পরপরই আমার দাদা তার চাকরি হারান। এর কারণ আমাদের আজও অজানা। ত্রিদেশের বাড়ি অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি ফিরে আসেন। চাকরি হারানোর পর উনি চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, শরীরে বলও পেতেন না। ওনার এই অবস্থা দীর্ঘ 30টি বছর চলে। এই 30 বছরে তিনি বহু মানুষের কাছে হাজিরা দিয়েছেন, কিন্তু কোনো সাহায্য পাননি। ছোট্ট একটি চাকরির জন্য ওনাকে কিভাবে হাহাকার করতে হয়েছে তা আমি নিজেও দেখেছি। অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ হঠাৎ করেই ওনার মনের আশা পূর্ণ করে দেন। উনি কি চাকরি পেয়ে যান। খুশি মনে বাসায় এসে তিনি সবাইকে এই সুখবর জানান। কিন্তু যখন সবাই জানতে চায় উনি কিসে চাকরি পেয়েছেন, তখন উনি অনেক চেষ্টা করেও এই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে পারলেন না। ওনার চাকরির ব্যাপারে বিস্তারিত বলার পরে আমার পরিবারের অনেকেই নিরাশ হয়েছিলেন। যে সিকান্দার বেশ দাপুটে মেজাজের কাজ করত, আজ সে সামান্য একটি হ্যাচারিতে সিকিউরিটি গার্ডের কাজ নিয়ে এত খুশি কিভাবে হচ্ছেন তা আমার পরিবারের অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছিল। দাদার হাসি মুখের দিকে তাকিয়েই কেউ দ্বিমত পোষণ করতে পারেনি। কিন্তু এখন মনে হয় কেউ যদি ওনাকে কোনোভাবে আটকাতেন তাহলে হয়তো তিনি আমাদের কাছ থেকে এত জলদি বিদায় নিতে পারতেন না। আসলে সবই ভাগ্যের খেলা, এই খেলাকে কেউ আটকাতে পারে না। থাক সেসব কথা। দাদা যথারীতি চাকরিতে জয়েন করেন। তিনি যে হ্যাচারিতে চাকরি করতেন সেখানে মোট 3টি বড় বড় শেড ছিল। একটি শেড ছিল দ্বিতল বিশিষ্ট। প্রতিটি শেডের মাঝে ছিল বড় বড় 2টি পুকুর। পুকুরে মাছ চাষ করা হতো। আর শেডে ছিল হাঁস মুরগি। প্রথম শেডে মুরগির পরিমাণ বেশি হওয়ায় সেখানে দ্বিতীয় তলা বানানো হয়। দ্বিতীয় তলায় প্রথম তলার তুলনায় অর্ধেক মুরগি রাখা হয়েছিল। এই দ্বিতীয় তলা বিশিষ্ট শেডের পাশে ছিল অনেক বড় এবং ঘন জঙ্গল। শেডের চারপাশে কোনো দেয়াল ছিল না, শুধুমাত্র ইটের খুঁটিতে লাগানো কাঁটাতারের বেড়া। দাদা খুব নিষ্ঠার সাথে নিজের কাজ শুরু করেন। বয়স হলেও তিনি ছিলেন বেশ কর্মঠ একজন মানুষ। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। দেখতে দেখতে 2 থেকে 3 মাস কেটে যায়। এর মধ্যে তেমন কোনো সমস্যার সম্মুখীন হননি তিনি। খুশি মনে আমার দাদা এই হ্যাচারিকে আপন করে নেন। ওনার জন্য হ্যাচারিতেই ছোট একটি রুম করে থাকার ব্যবস্থা করা হয়। হ্যাচারিতে দাদা ছাড়া আর অন্য কোনো গার্ড ছিল না, তাই কোনো প্রকার ঝামেলাও ছিল না। এক হাত
রাতেই আমার দাদাকে সব করতে হতো। অবশ্য এতে তিনি বেশ খুশিও ছিলেন। কিন্তু বেশ কিছুদিন যাবার পর একটি বিষয় লক্ষ্য করেন হ্যাচারির মালিক। তিনি প্রতি সপ্তাহেই হ্যাচারি পরিদর্শন করতে আসতেন। তিনি ধারণা করেন হ্যাচারি থেকে বিক্রিত মুরগি চলে যাবার পর যে পরিমাণ মুরগি থাকার কথা তা কেন যেন পাওয়া যাচ্ছে না। এটা শুধুমাত্র তার ধারণা হিসেবে রয়ে গিয়েছিল বেশ কিছুদিন। হ্যাচারির মালিক দাদাকে ডেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, রাতে হ্যাচারির আশেপাশে কি কাউকে দেখতে পান আপনি? না, মানে কেউ কি ঘোরাঘুরি করে আশেপাশে? আসলে মুরগি চুরি হচ্ছে তো বুঝতে পারছি না, তবে আমার হিসাব বলছে কিছু মুরগি চুরি হচ্ছে। রাতে কি মুরগি ডাকার শব্দ কানে আসে? নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমিয়ে যান বলে শুনতে পান না এরকম কিছু? এই জন্যই বয়স্ক লোক রাখতে চায় না। এরা কোনো কাজই ঠিক মতো করতে পারে না। কেন যে ছেলের কথায় আপনাকে রাখতে গেলাম এখন হারে হারে মজা টের পাচ্ছি। আমার দাদা এই কথা শুনে চুপ হয়ে যান। এসব উত্তর দেওয়ার জন্য শব্দ সঞ্চয় করেন তিনি। আগে হুজুর, এসব কি বলছেন? আমি সারা রাত জেগে হ্যাচারি পাহারা দেই, কখনো এমন কোন শব্দ শুনতে বা কিছু দেখতেও পাইনি। আর আমি আমার কাজ খুব নিষ্ঠার সাথে করি। আপনি এমন অভিযোগ করার আগে একবার যাচাই করে নিলে হতো না? যাচাই করে দেখে নিতেন আমি কাজে গাফিলতি করেছি কিনা। তাহলে আপনার যা ইচ্ছা তাই বলতেন, আমি মাথা পেতে নিতাম। কিন্তু দয়া করে যাচাই বাছাই না করে আমায় মিথ্যা অপবাদ দেবেন না। আমার দাদা খুব কষ্ট পান হ্যাচারির মালিকের কথা শুনে, কিন্তু তিনি অনেকটা মুখ বুঝে সব সহ্য করেন, কেননা ওনার কাছে দ্বিতীয় আর কোনো উপায় নেই। কিংবা করতে পারেন তিনি? অন্যের রোজগারে বসে বসে খাওয়ার লোক আমার দাদা ছিলেন না, তাই তিনি নিজের কথা ভেবেই কিছু বলতে পারেননি সেদিন। দাদা মনে মনে ঠিক করেন আজ থেকে তিনি কড়া পাহারা দেওয়া শুরু করবেন। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতে প্রায় 12টা বাজার পর দাদা চারপাশে টর্চের আলোয় দেখার চেষ্টা করেন হ্যাচারির আশেপাশে কেউ আছে কিনা। হ্যাচারির চারপাশে দেয়া কাটা তারের বেড়ার বাইরে গিয়েও তিনি কাউকে দেখতে পান না। তিনি ভেবেছিলেন হয়তো শিয়াল থাকতে পারে আশেপাশে, কিন্তু না, তিনি কোনো কিছুই খুঁজে পান না। পরদিন তিনি হ্যাচারির মালিককে জানান তিনি রাতে কাউকেই হ্যাচারির আশেপাশে দেখতে পাননি, এমনকি কোনো জন্তু জানোয়ারও দেখতে পাননি। কিন্তু হ্যাচারির মালিক একথা মানতে নারাজ। তিনি এক প্রকার নিশ্চিত হয়েই বলেন, মুরগি চুরি হচ্ছে মানে হচ্ছে, এতে আমার লোকসানও হচ্ছে। লোকসানের হাত থেকে বাঁচার জন্য তিনি আরো 2জন গার্ড নিযুক্ত করেন। কয়েকদিন সব ঠিক থাকলে পুনরায় আবার মুরগি কমে যেতে শুরু করে, যা দ্রুতই হ্যাচারির মালিকের নজরে আসে। এবারে হ্যাচারির মালিক বেশ দুশ্চিন্তায় পড়ে যান। কি করা যায় কিছুই বুঝতে পারছেন না তিনি। এভাবেই চলে যাচ্ছিল দিন। একদিন রাতে আমার দাদা খাবার খেয়ে পাহারা দিচ্ছেন, হ্যাচারির পেছন দিকে পরিদর্শনে যাচ্ছেন। বাকি 2জন গার্ড তখন রাতের খাবার খেয়ে অন্য এক সাইডে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। আমার দাদা হ্যাচারির পেছনে গিয়ে আবছা আলোয় দেখেন টুকটুকে লাল শাড়ি পরিহিত নতুন বউয়ের সাজে কেউ একজন হ্যাচারির 2য় তলার ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমার দাদা তাকে বেশ কয়েকবার আওয়াজ দেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায়নি। দাদা তখন ভালোভাবে দেখার জন্য অধিক আলো সম্পন্ন একটি টর্চ নিয়ে আসেন এবং সেজন্য তিনি তার রুমেও যান। রুম থেকে এসে উনি দেখেন ওই মহিলা আর আগের স্থানে নেই। তিনি বেশ খোঁজাখুঁজি করেও তাকে পান না। হঠাৎ হ্যাচারির 2য় তলা থেকে মুরগির চিৎকার চেঁচামেচি শুনে তিনি টর্চ নিয়ে টর্চের আলো মারেন 2য় তলার জানালার দিকে। টর্চের আলোয় তিনি দেখেন জানালার পাশে সে লাল শাড়ি পরিহিত মহিলা হাত এবং পা দিয়ে পানির পাইপ ধরে ঝুলে আছে এবং ভেতরে কি যেন করছে। এই দেখে আমার দাদা দৌড়ে উপরে চলে যান এবং দেখেন সেই মহিলা তার হাত বাড়িয়ে হ্যাচারির ভেতর থেকে মুরগি ধরে ধরে খাচ্ছে। বাকি অংশ নিচে ফেলে দিচ্ছে, শুধু মাথার অংশটি খাচ্ছে। দাদার ধমক শুনে সে দাদার দিকে তাকায়। দাদা সাথে সাথে নিচে গিয়ে তাকে নামানোর চেষ্টা করেন। দাদার হাতে লাঠি দেখে সেই মহিলা মাকড়সার মতন করে 4 হাত পা ব্যবহার করে নিচে নেমে আসে আর নিচে থাকা মুরগিগুলোর দেহ চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে। এসব দেখে ভয়ে দাদা 2য় তলায় চলে যান এবং সেই মহিলা দাদার পেছন পেছন 2য় তলায় আসে। দাদা তার চেহারা দেখে শিউরে ওঠেন। মহিলার গা ভর্তি দামি গয়না, হাতের নখ গাছের পাকলের মতো অনেকটা, সম্পূর্ণ কালো আর স্বর্ণের পাড় লাগানো শাড়ি পরা। তার দিকে তাকিয়ে সে বলেন, পালাবি? চেষ্টা করে দেখ। দাদা ভয়ে আল্লাহর নাম স্মরণ করতে থাকেন। পালানোর কোনো পথ নেই। উনি বাকি 2জন গার্ডকে ডাকার চেষ্টা করছেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। দাদা বুঝতে পারেন পরিস্থিতি আর ওনার অনুকূলে নেই। লড়াই করা ছাড়া ওনার আর কোনো উপায় নেই। আর তাই তারা প্রচন্ড জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার চেষ্টা করেন। এক সময় সফল হন। প্রচন্ড জোরে চিৎকার দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন সেই মহিলার উপর। তাদের আওয়াজ শুনে বাকি 2জন গার্ড দ্রুত চলে আসে। তারা এসে দেখে দাদা অদৃশ্য কোনো কিছুর সাথে যেন লড়াই করছে, যা ক্রমাগত তাদের বুকে আঁচড় দিয়ে চামড়া ছিঁড়ে তাদেরকে রক্তাক্ত করে দিচ্ছে।
এসব দেখে বুঝতে পারে দাদা নিশ্চয়ই কারোর সাথে লড়াই করছে। ভয়ে তারা দাদার কাছে না গিয়ে নিজেদের হাতে থাকা লাঠি দিয়ে দাদার ওপরে থাকা অদৃশ্য কিছুর ওপর আল্লাহু আকবার বলে আঘাত করতে শুরু করে। আশ্চর্যজনক ভাবে লাঠির আঘাত যেন অদৃশ্য কিছুর গায়ের সাথে লাগে। সাথে সাথে কর্কশ মহিলা কণ্ঠে প্রচন্ড জোরে আকাশ বাতাস কাঁপানো চিৎকার। কেউ যেন দ্রুত নিচে নেমে যায়। দাদার কাছে গিয়ে দাদা দেখেন দাদা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হয়। অনেক সময় পার হবার পর ওনার জ্ঞান ফেরে। ওনাকে সবাই কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি সব ঘটনা খুলে বলেন সবাইকে। দাদার জ্ঞান ফিরলেও ওনার শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না, আর তাই ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওনার আচরণে বেশ কিছু পরিবর্তন আসে। উনি প্রায় সময়ই বলেন ওনার রুমে লাল শাড়ি পরিহিত অনেক মহিলা আসে রাতের বেলা, আর ওনাকে মৃত্যু ভয় দেখায়। সবাই ভাবে দাদা হয়তো পাগল হয়ে গেছেন। শারীরিক দিক থেকে কিছুটা সুস্থ হলে দাদাকে বাসায় আনা হয়, কিন্তু ওনার পাগলের মতো আচরণ আর ঠিক হয় না। দাদার গলায় আর 2 হাতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। অনেকেই দাদাকে দেখতে আসতেন, অনেক কবিরাজ হুজুরকেও দেখানো হয়, কিন্তু সবার মাঝেই সেই লাল শাড়ি পরিহিত মহিলাকে তিনি দেখতেন। কেউ দাদার এমন অবস্থার কোনো সমাধান করতে পারেননি। এভাবে দাদাকে বেঁধে রাখা হতো দিনের পর দিন। একদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখেন দাদা মৃত অবস্থায় ঘরের কোনায় পড়ে আছেন। হ্যাঁ, দাদা মৃত অবস্থায় পড়েছিলেন না, বসেছিলেন। তিনি হয়তো রুমের বাইরে যেতে চাচ্ছিলেন, আর যার ফলে ওনার গলায় থাকা শিকলের চাপে ওনার মৃত্যু হয়। ওনার চোখ যেন লাল রক্তবর্ণ ধারণ করে বাইরে বেরিয়ে আসছিল। ওনার হাত অর্ধেক কেটে শিকল ঢুকে গিয়েছিল। দাদার এই ভয়াবহ মৃত্যু দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। দাদার মৃত্যু তার সন্তানরা মেনে নিতে পারেননি, আর তাই তারা সেই হ্যাচারির মালিকের সাথে গিয়ে দেখা করে। এলাকাবাসীদের সাথে নিয়ে হ্যাচারির মালিককে চেপে ধরে। হ্যাচারির মালিক সকলের তোপের মুখে বলল, আমাকে মাফ করুন, এমন কিছু হবে আমি জানতাম না। এখানে আগে যারা কাজ করতো তারা আমাকে মাঝে মাঝে এসব নিয়ে কমপ্লেইন করতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না, আসলে বিশ্বাস করতে চাইতাম না। যারা এসব নিয়ে একাধিকবার কমপ্লেইন করতো আমি তাদেরকেই চাকরি থেকে বের করে দিতাম, যেন এসব কথা বাইরে না ছড়ায়। এইভাবেই আমি আমার হ্যাচারি রক্ষা করে আসছিলাম। এই জমি আমি অনেক কম দামে পেয়েছিলাম, তাই হ্যাচারি করবো বলেই কিনে নেই। আমি এই জমির ইতিহাস জানতাম না। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি জানতাম না। আমি জেনেছি পরে, অনেক পরে। আমি শুনেছি এই হ্যাচারির পেছনে যে জঙ্গল আছে সেখানে অনেক বছর আগে এক হিন্দু জনপদ ছিল। এখানে থাকা হিন্দু পরিবারেরা অনেক কুসংস্কারচ্ছন্ন ছিল। বাড়ির বউরা না জেনে বুঝেই পিশাচ পূজা করত। একসময় কোনো এক পূর্ণিমা রাতে তারা এখানে থাকা একটি কুয়ার কাছে পিশাচের পূজা করছিল। এমন সময় বাড়ির বউদের মধ্যে অনেকেই দেখে লাল শাড়ি পরিহিত এক নতুন বউ কুয়ার ভেতর থেকে সবাইকে ডাকছে। তারা তাকে দেবী মনে করে পূজা করতে শুরু করে, কিন্তু তার সেই দেবী তার কালো লম্বা হাত বাড়িয়ে 3-4 জন বউকে কুয়ার ভেতরে টেনে নেয়। এতে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। সারা রাত কুয়ার ভেতর থেকে ধস্তাধস্তি আর নিচে পড়ে যাওয়া বউদের আর্তনাদ কুয়ার আশেপাশের পরিবেশ ভারী করে তোলে। সকালে জাল ফেলে অনেক কষ্টে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হয়, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল শুধু তাদের পরিহিত গয়না আর তাদের রক্তে মাখা লাল পানি। সেই গয়না অনেকেই নিয়ে গিয়েছিল, কিন্তু যারা নিয়ে গিয়েছিল তারা সবাই কোনো না কোনো ভাবে সেই কুয়ার আশেপাশে মরে পড়েছিল। এরপর সেই হিন্দু পরিবারগুলো এই জনপদ ছেড়ে চলে যায়। এখানে পরবর্তীতে কেউ আর থাকার সাহস করেনি। অনেক বছর মানুষ এখানে না থাকায় এই স্থান জঙ্গলে পরিণত হয়। সেই কুয়া এখানে এখনো আছে। এই জমির আসল মালিক কে ছিল তা জানা যায়নি। আমি এসব তথ্য জেনেছি হ্যাচারি তৈরির সময়। এর আগে আমার কিছু জানা ছিল না। এর আগে যেহেতু কারো কোনো ক্ষতি হয়নি, তাই আমি কখনো স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি এই হ্যাচারি বন্ধ করতে পারবো না। এটাই আমার একমাত্র আয়ের পথ। কিন্তু রাতে এখানে কাউকে থাকতে হবে না। আমার একটু লোকসান হয় হোক, কিন্তু কারো প্রাণ যাবার থেকে লোকসান অনেক ভালো। সেই হ্যাচারি সেখানে এখনো আছে, কিন্তু আমি আগের মতো নেই। নতুন করে সংস্কার করা হয়েছে। এখানে এখন মানুষ থাকে, কিন্তু এমন কিছু আর কেউ কখনো দেখেনি। সেদিন আসলে কি হয়েছিল, আমার দাদা যা দেখেছিলেন তা সত্যি কিনা, হ্যাচারির মালিক যা বলেছেন তা সত্যি কিনা আমি জানি না, কিন্তু আমার দাদার মৃত্যুটা তো সত্যি। যদিও তিনি আমার আপন দাদা নন, তিনি আমার আপন দাদার ভাই, তবু তিনি আমার আপনজন। আমি নিজ চোখে ওনার মৃত্যু দেখেছি। আজও ভুলতে পারিনি সেই দৃশ্য। এই দৃশ্য ভোলার নয়। সবাই আমার দাদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে সজীব শাহরিয়ার ভাই তার ঘটনা শেষ করেন। আসলে কোনটা যে সত্য কোনটা মিথ্যা সে তর্কে আমি যেতে চাই না। শুধু কয়েকটি প্রশ্ন করব।
আর সেগুলো হলো, একজন সুস্থ মানুষের হঠাৎ করে এভাবে মারা যাওয়ার কি কারণ? এটাই স্বাভাবিক না অস্বাভাবিক? অদৃশ্য কিছুর গায়ে আঘাত করতে পারাটা কি স্বাভাবিক? অদৃশ্য কিছুর দ্বারা কারোর গায়ে আঁচড় লাগা কি সম্ভব? এসবের উত্তর আমার জানা নেই, আমি জানতেও চাই না। শুধু বলতে চাই, ধন্যবাদ প্রিয় লিসেনার্স। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন আর ভূত.com-এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Breathe. Hold your fear until this Halloween. Book.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। সাবিতের পাঠানো একটি ঘটনা এখন আপনাদেরকে শোনাবো। এটিও হ্যালোইন উপলক্ষে সাবিত পাঠিয়েছেন। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও শ্রোতারা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আপনাদের মাঝে বরাবরই বড় ঘটনা নিয়ে হাজির হই, তবে আজ এই ধারাকে একটু ব্যতিক্রম করি। দয়া করে রাগ করবেন না, ঘটনাটি শুনুন। আজকে ঘটনাটি আমি সংগ্রহ করেছি ময়মনসিংহের আনন্দমোহন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র মোহাম্মদ আদনান হুসাইন ভাইয়ের কাছ থেকে। আদনান ভাইয়ের সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না বললেই চলে। কিভাবে ওনার কাছ থেকে ঘটনাটি আমি পেয়েছি সেটা আগে একটু বলে নিই। একদিন সন্ধ্যায় আড্ডাকালীন সময়ে আমার বন্ধু আশফাক আদনান ভাইকে নিয়ে আসে তার সাথে এবং আমার সাথে পরিচয় করিয়ে দেয়। ভাইয়া বলেন, তোমার নাম সাবিত আলম, ভূত.com-এ যে গল্প বলো, তুমি কি সেই সাবিত আলম? আমি একগাল হেসে বলি, না ভাইয়া, আমি গল্প বলি না, আমি বাস্তব ঘটনাগুলোকে আমার মোবাইলের ডকুমেন্টকে আমার ক্যানভাস বানিয়ে সেখানে উপস্থাপন করি। উনি একটু থতমত খেয়ে যান। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি, গল্প বলায় মাইন্ড করেছো? আচ্ছা সরি, যেহেতু দেখা হলো সেহেতু তোমাকে একটা ঘটনা শোনাই। লেখা লাগবে না ভাইয়া, শুধু একবার শোনো। আমি সম্মতি প্রদর্শন করলে উনি বলতে শুরু করেন ওনার বাবার জীবনে ঘটে যাওয়া রহস্যজনক এক ঘটনা। বলে রাখা ভালো যে ওনার বাবা বর্তমানে জীবিত নেই। ওনার বাবার মৃত্যু প্রসঙ্গে শেষে আপনারা জানতে পারবেন। দয়া করে ধৈর্য ধরুন। বলছেন আদনান ভাই, এটি একটি এমন কাহিনী যার কোনো শেষ আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। আমার বাবা তখন জাপান প্রবাসী। উনি জাপানে একটি আর্কিটেকচার কোম্পানিতে কাজ করতেন, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। উনি মৃত্যুর আগে আমাদের পরিবারের সবাইকে ডেকে আমাদের ঘটনাটি শুনিয়েছিলেন। বাবার ঘটনা আমি বাবার ভাষাতেই বলছি। তোমরা তো জানো যে একটি নির্মাণ সংস্থার সাথে কাজ করি আমি, এবং কিছুদিন আগে একটি পুরনো চার্চে কিছু সংস্কারের কাজ করার জন্য একজন ক্যাথলিক যাজকের দ্বারা আমাকে এই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এই কাজের দরুন আমরা যখন একটি পুরাতন প্রাচীর মেরামত করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তখন প্রাচীরের পেছনে চলে আসি। তখন পেছনে একটা ছোট্ট একটি কামরা আমরা পেয়েছিলাম। আমরা আস্তে আস্তে ভেতরে যাই এবং মেঝেতে খুব পুরাতন একটি রেলিক বা প্রাচীন গোল আকৃতির একটি জিনিস পাই। যে ছোট কক্ষে আমরা জিনিসটি পেয়েছিলাম সেই কক্ষটি এমন ছিল যে এর কোনো প্রবেশদ্বারই ছিল না, যেন এটি বিল্ডিং এর বাকি অংশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের কাজ কন্টিনিউ করি। ভেতরে একটি কালো বাক্স ছিল। বাক্সটি প্রায় 2 মিটার লম্বা এবং খুব পুরনো ছিল। কাঠ স্যাঁতস্যাঁতে এবং পচা ছিল। বাক্সের পাশে কিছু লেখা ছিল, কিন্তু তা খুব জীর্ণ এবং বিবর্ণ হয়ে গিয়েছিল। বাক্সটি পেরেক দিয়ে শক্তভাবে বন্ধ করা হয়েছিল এবং এটি খোলার কোনো উপায় ছিল বলে মনে হয় না। যখন আমি আমাদের বসকে দেখালাম বাক্সটি, তিনি আমাকে চার্চের ফাদারের সাথে যোগাযোগ করতে এবং তাকে এই সম্পর্কে কিছু বলতে বলেছিলেন। আমি ফাদারকে ফোনে পেয়ে তার কাছে বাক্সের বর্ণনা দিলে তিনি অনেকক্ষণ চুপ হয়ে যান। ওনাকে আমি ডাক দেই, ফাদার, হ্যালো ফাদার, শুনতে পাচ্ছেন? আমার ডাক শুনে তিনি আমাকে বলেছিলেন যে তিনি সকালে আসবেন এবং বাক্সটি ভালোভাবে দেখবেন, কিন্তু আমাকে এর মধ্যে বাক্সটি নিরাপদ কোথাও রেখে দিতে হবে। বললেন কাজ শেষ করার পর। আমি বাক্সটি চার্চে গিয়ে চার্চের প্রেয়ার রুমের কোণে রেখেছিলাম, এই ভেবে যে বাক্সটি রাতের বেলা এখানে নিরাপদে থাকবে, যেহেতু চার্চটি এখন আপাতত সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে।
ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তাই আমি আমার জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে গেলাম। পরদিন যখন আমি কাজের জন্য চার্চে পৌঁছালাম, তখন দেখি আমার বস আগে থেকে সেখানে উপস্থিত। আমাকে দেখে উনি বললেন, আপনি যে বাক্সটি খুঁজে পেয়েছিলেন সেটা নিয়ে ভাই একটা সমস্যা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, সমস্যা? কি সমস্যা স্যার, কি সমস্যা হয়েছে? উনি বললেন, গত রাতে দুজন নাইট ওয়াচম্যান আপনার হাতে এই বাক্সটা দেখতে পেয়েছিল। আপনি বিলিভ করবেন না এদের কত বড় সাহস যে এরাই এই বাক্সটা খুলেছিল। বসের কথা শুনে আমি জলদি চার্চের প্রেয়ার রুমে চলে যাই সম্পূর্ণ ঘটনাটি দেখার জন্য ও জানার জন্য। চার্চে গিয়ে দেখি দুটো নাইট ওয়াচম্যান মাটিতে বসে আছে আর তার সহকর্মীরা তার চারপাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার পেটে খুব খারাপ রকমের ব্যথা হতে লাগলো। আমি দেখলাম তাদের পাশে কাঠের বাক্স খোলা পড়ে আছে এবং এও দেখলাম যে চার্চের ফাদার অলরেডি সেখানে উপস্থিত, আর উনি কেমন যেন মাথা নুইয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে উনি চিৎকার করে বললেন, আমি আপনাকে সতর্ক করে দিয়েছিলাম যেটি খুলবেন না, এটা খুব শীঘ্রই এখন বড় বিপদ ডেকে নিয়ে আসবে, আপনি দায়ী থাকবেন যে কোনো বিপজ্জনক কিছু ঘটলে। আমি নাইট ওয়াচম্যানের দিকে কড়া দৃষ্টি নিয়ে বললাম, আপনাদের সমস্যা কি? এই কাজ কেন করলেন? নিজের কাজ করতে পারেন না? এখন আমি কি জবাব দেব বলুন? এই কথাগুলো বলেও তাদের মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি। কেন করেছে এই কাজ বা কোন লোভে কিনা সেটাও বলেনি। আমার বস বললেন, এমন একটা ভাব নিচ্ছে এই বেহারা যে আমাদের শুনতেও পাচ্ছে না। আমাদের কথার মাঝে ফাদার গম্ভীর গলায় বললেন, আপনাদের উচিত ওনাদের হাসপাতালে নিয়ে যাওয়া, যদিও আমার মনে হয় ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। ফাদারের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ওনার সাথে কথা না বাড়িয়ে আমি হেঁটে গিয়ে কাঠের বাক্সের দিকে তাকালাম। এতে একটি লাশ আছে, যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটি একটি মানুষের মতো দেখতে মমি করা অবশিষ্টাংশ ছিল। আমি ভাবতে লাগলাম, এত ছোট বাক্সে এত ছোট মমি করা লাশ নাকি পুতুল? সত্যি বলতে ভয় করছিল আমার। আমি লক্ষ্য করলাম মমিটা কোনো সাধারণ মানুষের নয়। মমিটা যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক ভিন্ন। অদ্ভুত ব্যাপার ছিল, এর দুটি মাথা ছিল, উভয় মুখে ছিল কদাকার এবং বিকৃত। এর হাত ছিল চারটি, দুটি বাম হাত ও দুটি ডান হাত। এটা আমার সারা জীবনে দেখা সবচেয়ে বিস্ময়কর একটা ঘটনা। যাই হোক, এটা সত্যি ভয়ঙ্কর লাগছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার সহকর্মীরা খুব ভীত আর বিরক্ত ছিল। ওনাদের শান্ত করার জন্য ফাদার গির্জার চারপাশে নজর দিলেন ও কোনো এক কাজে বেরিয়ে গিয়েছিলেন। যাবার সময় ওনার গলায় থাকা ক্রস ধরে বুকে একবার জোরে আঁকড়ে ধরেছিলেন এবং সমস্ত কিছুতে পবিত্র জল ছিটিয়ে দিয়ে যাচ্ছিলেন আর ল্যাটিন ভাষায় কিছু আবৃত্তি করছিলেন। এর মাঝে নাইট ওয়াচম্যানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আমরা পুলিশকে ফোন করে জানাবো কিনা তাই নিয়ে তর্ক করছিলাম। এমন সময় ফাদার তার গাড়ির ব্যাক সিটে কাঠের বাক্সটা রেখে দিলেন। বাক্সটা রেখে তিনি থামলেন এবং মাথা ঝুঁকিয়ে দিলেন। তিনি আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না, নিচের দিকে তাকিয়ে বলছিলেন, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তিনি দুঃখের সাথে বললেন, আমাদের সময় মনে হয় বেশি দিন নেই, মৃত্যু এগিয়ে আসছে, সাবধান। এসব কথা বলে তিনি চলে গেলেন আর আমরা আমাদের ভ্রু কুঁচকে ভয়ে ভয়ে ওরা যাবার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। পরের দিনগুলো যেন ঘুরতে শুরু করলো খুব অদ্ভুত ভাবে। হঠাৎ হসপিটাল থেকে খবর আসে যে নাইট ওয়াচম্যানদের একজন হাসপাতালে মারা গেছে। তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, যদিও তার বয়স ছিল মাত্র 30 বছর। অন্যজনের কথা জিজ্ঞেস করলে হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে অন্যজনকে মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাতে দিকে খবর পাই যে আমার 3 সহকর্মী রহস্যজনক অসুস্থতায় কাবু হয়ে গেছেন এবং তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন সন্ধ্যায় যখন আমি কাজ শেষ করে কোয়ার্টারে যাচ্ছিলাম, তখন অসাবধানতায় আমি একটি ধ্বংসস্তূপের উপরে পড়ে গিয়েছিলাম এবং দুর্ভাগ্যবশত আমার পায়ের একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরপর আমি আর সেখানে থাকতে পারিনি এবং অনতিবিলম্বে আমার বাড়ি ফিরে আসতে হয়েছিল। আমার হাতে তখন অফুরন্ত সময় ছিল এবং বারবার সেই পুরাতন চার্চের কথাগুলো আর সেখানে ঘটে যাওয়া অদ্ভুত কাহিনীগুলোর চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ফাদারের কথা মন থেকে বের করতে পারছিলাম না। আজ আমি তাকে বেশ কয়েকবার কল করার চেষ্টা করেছি। অবশেষে একবার সে ফোনটা রিসিভ করলো। আমার সাথে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কথা হলো এবং উনি আমাকে অনেক কিছু জানালেন। সম্ভবত তিনি আমাকে একটু বাড়িয়েই বলেছিলেন। আমাদের কথোপকথন কিছুটা এমন ছিল, আমাকে জানতে হবে ঠিক কি ছিল এই বাক্সে। এই বাক্সের ব্যক্তি অনেক বছর আগে মারা গেছেন। উনি এক সময় একজন মানুষ ছিলেন না, মানে আসলে বলা উচিত যে উনি দুটো মানুষ ছিলেন। দুটি বিকৃত কদাকার শিশু যারা দক্ষিণের একটি ছোট গ্রাম থেকে এসেছিল, কিন্তু তাদের বাবা মা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং তাদের এই কদাকার বাচ্চাটিকে ক্রীতদাস বানিয়ে বিক্রি করে দেন এক ব্যক্তির কাছে। তাদের দিয়ে নানান রকমের সার্কাস করানো হতো। তারা একটি ট্রাভেলিং ফ্রিক শোতেও অংশ নিয়েছিল। তাই
আমি বুঝতে পারছি না, ওরা দুজন মানুষই তো, তবে কি করে এক মানুষ হয়ে গেল? আপনি কি বলতে চাচ্ছেন তারা যমজ ছিল? আপনি কি নিশ্চিত যে আমি আপনাকে এই সম্পর্কে বলতে চাই? হ্যাঁ, আমি সত্যি জানতে চাই। ভালো ভালো, আমি তোমাকে সব বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলি, কি বা ক্ষতি হতে পারে বললে? না, তারা যমজ ছিল না, তারা সেভাবে জন্মায়নি। যাই হোক, তাদের মারাত্মক বিকৃত মুখ ছিল। সেই সময় সেখানে ধর্মীয় সম্প্রদায় ছিল, তারা গোপনে কিছু অকাল্ট প্র্যাকটিসের কাজ করত, উচ্চস্বরে ধর্মকর্ম না করে শয়তানের পথে সকলকে উদ্বুদ্ধ করত। তারা আসলে শয়তানের উপাসনায় জড়িত ছিল। তাদের নেতা ছিল টেঙ্কু নামের এক ব্যক্তি। টেঙ্কুকু সেই ফ্রিক শোতে গিয়েছিল এবং সেই দুই ভাইকে কেনার জন্য প্রচুর অর্থ প্রদান করেছিল। সে যমজ বাচ্চা কিনেছিল। কেন জানেন? শুধুমাত্র নিজের কালেকশনে রাখার জন্য। সে এই দুই ভাইকে কিসের জন্য চেয়েছিল? একটি নির্দিষ্ট সিক্রেট অ্যাক্ট সম্পর্কে একটি মিথ প্রচলিত আছে। বলা হয়ে থাকে যে কারো পক্ষে একটি খুব শক্তিশালী অভিশাপ তৈরি করা সম্ভব। তারা বলে যে আপনি যদি একটি জারে দুটি বিষাক্ত পোকা রাখেন, তবে তারা মৃত্যুর সাথে লড়াই করবে এবং আপনি অভিশাপটিকে আরো শক্তিশালী করতে পারবেন, কারণ মৃত্যুর আগে একই জারে থাকা বিষাক্ত পোকা এক হয়ে লড়াই করে। টেঙ্গুকু মানুষের ওপর সেই পদ্ধতি প্রয়োগ করেছিল। অভিশাপ সম্পর্কে সেই ছোট্ট গল্পটি অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে। টেঙ্গুকু মানুষের সাথে এই অভিশাপ নিয়ে খেলতে এক জঘন্য খেলায় মেতে ওঠে। তার ঘরের বেসমেন্টের নিচে একটি লুকানো ঘর। সে এইসব ভয়ানক পরীক্ষাগুলো সেখানে পরিচালনা করত। তিনি যমজ বাচ্চাদের সেই ঘরে খাবার পানি ছাড়াই রেখেছিলেন। ও, ওরা কতক্ষণ রুমে তালাবদ্ধ ছিল? বেশ কিছু সময়। এমন জিনিস তো কল্পনা করাও কঠিন। কিন্তু নিষ্ঠুরতা সেখানে শেষ হয়নি। সেই ঘরে বেঁচে থাকা যমজ বাচ্চাটাকে বের করে আনা হয় এবং টেঙ্গুকু তাকে তার মৃত ভাইয়ের সাথে একত্রিত করতে শুরু করে। তাদের জন্য কোনো মমতা ছিল না। সে তো মানুষ হিসেবে তাকে দেখেনি। তার কাছে বাচ্চা দুটি ছিল একটি হাতিয়ার, একটি উপায় মাত্র। অপরিচালিতভাবে অস্ত্রোপচার করে সে মৃত যমজের মাথা এবং হাত সরিয়ে ফেলেন এবং বেঁচে থাকা যমজের শরীর সেলাই করছিলেন। এভাবেই এই জিনিসটি তৈরি হয়েছিল। সে তাহলে নিজের সজ্ঞানী এই মনস্টার সৃষ্টি করেছে। টেঙ্কু এটাকে সেভাবে বিবেচনা করেনি। সে যা তৈরি করেছিল তা সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছিল। প্রাচীন মিথের সময়ে রাইমেন সুকোনা নামে একটি পৌরাণিক জন্তু ছিল। এটি একটি দুই মাথা চার সশস্ত্র ক্রিয়েচার। সেই মিথের নাম অনুসারে টেঙ্গুকু তার সৃষ্টির নামকরণ করে। সে তার অনুসারীরা এটিকে শয়তানি দেবতার মতো পূজা করত। তারা এটি একটি ঘরে তালাবদ্ধ করে এবং এটিকে অনাহারে হত্যা করে। তারপরে তারা এটির সম্মানে অন্ধকার কালো জাদু ও অনুষ্ঠান সম্পাদন করেছিল। ই আল্লাহ, এসব আদৌ সম্ভব? টেঙ্গুকু রাইমেন সুকুনাকে এক ধরনের অভিশপ্ত তাবিজ হিসেবে ব্যবহার করেছিল। সে বিশ্বাস করত যে সে একটি অতুলনীয় শয়তান সৃষ্টি করেছে, যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করতে পারে এবং দুনিয়াতে শয়তানের ক্ষমতা বাড়াতে পারে। ডেথ অ্যাঞ্জেল অভিশাপের টার্গেট কে ছিল? এই পৃথিবীর প্রতিটি জীবন্ত বস্তু, পৃথিবীর প্রতিটি মানুষ। কি টেঙ্গুকু কি পাগল নাকি অন্য কিছু ছিল? এটা অবশ্যই সম্ভব। অভিশাপ খুব শক্তিশালী। রাইমেন সুকুনা প্রাকৃতিক দুর্যোগের স্থানে উঠতে শুরু করে। যেখানে সে উঠতে শুরু করে সেখানে ভূমিকম্প হয়েছে, বন্যা হয়েছে, আগুন হয়েছে, সুনামি হয়েছে। দুর্যোগের দিকে এগিয়ে যাওয়ার দিনগুলিতে রাইমেন সুকুনা পাওয়া গেছে। এই ধর্মের অনুসারীরা এখনো বেঁচে আছে। এখন রাইমেন সুকুনার দেহাবশেষ পরিবহন করছে তারা। এর ফলে মৃত্যু ও ধ্বংস চলমান রয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন গত বছরের একটি বিপর্যয় এই রাইমেন সুকুনা দ্বারা সৃষ্টি হয়েছিল? ঠিক। এটা অবিশ্বাস্য। সারা বিশ্বে কি কাল্টের শাখা আছে? তারা করে। তাদের লক্ষ্য এই পৃথিবীর প্রতিটি জীবের ধ্বংস। এটা হতে পারে না। এটা সহ্য করার মতো না। এটি কাকতালীয়, তাই না? গত 100 বছরে ঘটে যাওয়া প্রতিটি বিপর্যয়ের আগে রাইমেন সুকুনা হাজির হয়েছে। ঠিক আছে, এটা একটু খুব আশ্চর্যজনক, বাট বিলিভেবল না। রেফারেন্স কি? তো আপনার এই রাইমেন সুকুনা এখন কোথায়? নিরাপদ কোথাও, যতক্ষণ না আবার প্রয়োজন হয়। আপনি ওটাকে আর কোথাও নিয়ে গেছেন? হ্যাঁ। আপনি তবে এই কাল্টের একজন সদস্য, তাই না? আমি ভেবেছিলাম আপনি আমাকে এটা জিজ্ঞেস করবেন কিনা। আপনি আসলে এই কাল্টের সদস্য? আপনি কি পাগল নাকি অন্য কিছু? এটা অসম্ভব কিছু না। এরপর কি হবে? আমি জানি না। রাইমেন সুকুনা কি ঘটাবে তা নির্ধারণ করতে হবে। আমরা কেবল দূর থেকে দেখতে পারি এবং মৃত্যু ও ধ্বংস দেখে আনন্দ করতে পারি। আপনি আমাকে এত কথা বললেন কেন? আমি দুঃখিত, কিন্তু এটা কোনো ব্যাপার না।
দেখবেন আপনি আর বেশি দিন বেঁচে থাকবেন না। এবং যাই হোক, এসব ওকে বলবেন, কে আপনার কথা বিশ্বাস করবে? কিন্তু আপনি এটা কিভাবে করতে পারলেন? এটা খারাপ, এটা অর্থহীন। কি লক্ষ্য পরিবেশন করে? কারণ কি হতে পারে? বাদ দিন, এখানে আর কল করবেন না। তিনি ফোন কেটে দেওয়ার পর আমার মস্তিষ্কে আঘাত লাগলো। আমার কি করা উচিত তা বোঝার চেষ্টা করছি। আমি কাউকে সতর্ক করতে পারিনি। তিনি ঠিকই বলেছেন, আমাকে কেউ বিশ্বাস করবে না। আমি অবিলম্বে দেশে আসার জন্য একটা ফ্লাইট বুক করলাম। অন্তত আমি আমার নিজের যান বাঁচানোর চেষ্টা করতে পারতাম। আমি অনতি বিলম্বে এয়ারপোর্টে রওনা হলাম। আশা করি এসব থেকে দূরে থাকতে পারবো। তবে ভয়ে ছিলাম, যদি কিছুদিনের মাঝে কোনো বিপর্যয়ের রিপোর্ট দেখি যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে, তাহলে আমি কি করব? হয়তো জানতে পারবো এটি কি কারণে হয়েছে। আর শুধু দোয়া করবো এই রায়মান সুকুনা যেন আমাদের দেশে না আসে। এই বলে আদনান ভাই ওনার মৃত বাবার ঘটনা বলা শেষ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন ওনার বাবা কবে মারা যান? ওনার বাবা মারা যান করোনা পরিস্থিতিতে। জাপান থেকে উনি ফেরার কিছুদিনের মাঝেই আমাদের দেশে করোনা হানা দেয় আর দুনিয়া থেকে বহু প্রাণ নিয়ে যায়। করোনা আসার আগে ওনার বাবা প্রায়ই বলতেন, রায়মান সুকুনা আসছে, মরব। কেন বলতেন কেউ জানে না, তবে এটুকু বলতে পারি যে এই ঘটনাটি আমার মনে দাগ কেটেছে। সবকিছু কি ইনসিডেন্স, নাকি আসলে শয়তানি কোনো অকাল্ট রয়েছে? ভাবনাটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আজ বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাবিত আলম। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আশা করছি সাবিতের ঘটনা আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. Book.com. The fear returns with Russell. Breathe. Hold your fear until this Halloween. আমাদের সঙ্গে অংশ নিয়েছিলেন টরন্টোতেই রহমান ভাই, এবং রহমান ভাইয়ের সাথে আমাদের কথা হয় ঘটনা নিয়ে। এখন আমরা রহমান ভাইয়ের সাথে সেই ঘটনাতে সরাসরি চলে যাব। শুভেচ্ছা সবাইকে। রহমান টরন্টো থেকে বলছি। বহুদিন পর আবার রইলাম ভূত.com-এ। ভালো লাগছে আমার। ভালো লাগছে এই ভেবে যে আমি হারিয়ে যাইনি, আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন কোন অভিজ্ঞতা নিয়ে। এর মধ্যে কিছুটা ব্যস্ততা ছিল, তাই সময় করতে পারিনি। একটা বিষয় নিয়ে আসলে বলা দরকার। কানাডাতে এসে রাসেল ভাইয়ের সাথে এবং তার পরিবারের সাথে আমরা দেখা করতে পেরেছি এবং অসম্ভব ভালো লেগেছে। অসম্ভব অতিথি পরায়ণ মানুষ একজন, ওনার পরিবার, খুবই ভালো লেগেছে। আমরা চমৎকার সময় কাটিয়েছি দুদিন। বলতে গেলে ননস্টপ আমরা কথা বলছিলাম। কি যে ভালো লাগা সেটা, তাই সমস্ত শ্রোতাদের আমি জানিয়ে আজকের আমার যে কাহিনী তার কিছুটা হয়তো শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আমার এই যে ঘটনাটা আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হয়েছে আজ থেকে প্রায় বছরখানেক আগে। শীত আসি করছে। একটা বিশেষ কাজে আমাকে যেতে হয়েছিল, আমার যে প্রফেশন সেই প্রফেশনের কাছে। তো এটা একটা ছোট্ট শহর বেলজিয়ামের, এর নাম অস্টেন্ড। এই শহরটার ঢুকলেই বোঝা যায়। আমরা অবশ্য এই অস্টেন্ড থেকে প্রায় 3.5 ঘন্টা দূরের একটা জায়গায় আমরা ল্যান্ড করেছিলাম। সেখান থেকে আমরা বাই ট্রান্সপোর্ট বাই রোডে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল এই অস্টেন্ডের শহরটার মধ্যে। প্রথমবারের মতো আসা অস্টেন্ড শহরে, তাই ভাবছিলাম, বেশ এক্সাইটেড ছিলাম যে শহরটা দেখবো। আর তাছাড়া এই শহরটার উইন্টার যে মেলা হয় এখানে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসে তা দেখার জন্য। এখানে আইস স্কেটিং হয়, এই বরফ শীতল এবং প্রচুর বরফ পড়ে। এই বরফের ভেতরে বাচ্চারা খেলাধুলা করে, অনেক কিছু কেনাবেচা হয় এবং বলতে গেলে প্রায় মাস খানিক এই মেলা এখানে চলে। তাই হোটেল, মোটেল, বিএনবি, এয়ারবিএনবি সবকিছু এখানে
আসলে ভরে যায় মানুষজনে। তো আমরা যখন এসে হাজির হলাম, এটা একটা বাড়ি মনে হয়েছিল, বেশ পুরনো, দেখে তো মনে হয় প্রায় 50-60 বছর কম হবে না এই পুরনো বাড়িটা। ওটাকে রিনোভেট করে করে এরা হোটেল চালাচ্ছিল। এবং ছোট্ট ভেতরে যখন আমরা ঢুকলাম, আমার হাতে ছিল একটা ব্যাগ আর জাস্ট একটা শোল্ডার ব্যাগ। সো ওগুলো নিয়ে রিসেপশনে ঢুকলাম, রাত প্রায় 1টা বাজে তখন হয়তো। তো দেখি ছোট্ট রিসেপশনের বাম দিকে 2 সেট সোফা রাখা আছে, আর ডান দিকে একটা পাব মনে হলো, ওটা রেস্টুরেন্ট কাম পাব, কিন্তু খুব একটা বড় না। ওখানে দেখলাম বেশ বয়স্ক 10-15 জন মানুষ ওখানে বসে, ওরা ওখানে ড্রিঙ্কস করছে আর কথাবার্তা বলছে বেশ, আর ধোঁয়া বেরিয়ে আসছে ওখান থেকে, মনে হয় প্রত্যেকে স্মোক করছে ওখানে। তো আমার চাবি নিয়ে আমি যখন রিসেপশনে গেলাম, একজন বেশ হালকা পাতলা গড়নের লম্বা চুলের একটা ভদ্রলোক ওখানে ছিলেন, অসম্ভব শুকনো ভদ্রলোক। আর গালের ভেতরে ডান দিকে এবং সাইডে গালের ভেতরে যে দাঁতগুলো আছে, দাঁতও দুটো দেখলাম বাঁধানো, আর ওখানে গ্লিটার্স লাগানো আছে, আর ফেসের ভেতরে নানান কালার দিয়ে এঁকেছে। তো ভাবলাম এখানে উৎসবের সময় সবাই হয়তো আনন্দ করার জন্য এই কাজ করছে। তো চাবিটা আমাদেরকে দিল, আমি চাবিটা নিলাম, নিয়ে ডান দিকে ছোট্ট একটা করিডোরের মতো, ওটা দিয়ে লিফট। আর লিফট তো এরকম লিফট মনে হয় গত আমি 20 বছরও দেখিনি। এটা সম্ভবত সেই পুরনো, অন্তত 50-60 বছর আগের লিফট হবে, কারণ লিফটে ওই হাতের ব্যাগ নিয়ে ঢোকার পরে অল্প একটু জায়গা থাকে, আর একটা কোলাপসিবল গেট আছে, ওটা টেনে লাগিয়ে দিতে হয়। আমি যখন ঢুকছি তখন ভেতরে দেখলাম অন্যদিকে মুখ করা একজন মহিলা না পুরুষ ঠিক বোঝা যাচ্ছিল না, কারণ ওখানে খুব একটা লাইট ছিল না, টিমটিমে লাইট। ওই লাইটের কর্নারে ওই দাঁড়ানো, সে দেখে ঘেসে দাঁড়িয়ে আছে, মুখটা অন্যদিকে ঘোরানো, এবং সাইড থেকে বুঝতে পারছিলাম তার ফেসের ভেতরেও কিছু উল্কির মতো আঁকা দেখতে পাচ্ছি। কানের ভেতরেও, কানের পাশে অনেক কানের দুল যেভাবে পড়ে নানান ডিজাইনের ওভাবে পড়া আছে। আমি কোন রকমে ঢুকে, তো আমার সেকেন্ড ফ্লোরে ওরা যে রুমটা দিয়েছিল ওটা চেপে কোলাপসিবল গেটটা টেনে দিলাম, সেই অদ্ভুত শব্দ করে লিফটে উঠে গেল উপরে। লিফটে যখন দোতলায় আসলো, ওটা খুললো, খোলার পর আমি বেরিয়ে এলাম, তো লিফটে চলে গেল অন্য ফ্লোরে। ওই আমার লিফটের সাথে যে ছিল সে ওখান দিয়ে চলে গেল, কোনো কথাবার্তা হয়নি লিফটের মধ্যে। করিডোরের ওই জায়গাটায় ওই কোনো লাইট নেই দেখি, তো এখানে কি লাইট কি পাওয়ার শাটডাউন হয়েছে কিনা বুঝতে পারছি না। আর রাত তো প্রায় 1টা, অথবা হয়তো এমনও হতে পারে যে ইলেকট্রিসিটি হয়তো রিজার্ভ করছে। তো আমি সামনে একবারে মুখোমুখি, যেহেতু বিল্ডিংটা ছোট, ওই মুখোমুখি দরজায় ওখানে ওই আমার যে রুম দিয়েছে, তো আমি খুললাম, ইলেকট্রনিক কার্ড দিয়েছে। তো ইলেকট্রনিক কার্ড ওরা হয়তো রিনোভেট করে সমস্ত আধুনিক করার চেষ্টা করছে, যেটা আমি আগেই বলেছি। কার্ড দিয়ে খুলে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর সাধারণত যা হয় হোটেলের রুমগুলোতে, খোলার পর পাশেই সুইচ থাকে অথবা কোনো স্লট থাকে যেখানে একটা বাতি টিম টিম করে জ্বলে, যাতে বোঝা যায় যে এখানে ওই ইলেকট্রনিক কার্ডটা রাখলে সমস্ত রুমের বাতিগুলো জ্বলে উঠবে। তাই আমি খোঁজার জন্য হাত দিয়ে চেষ্টা করছিলাম, কারণ রুমের ভেতরটা ছিল অন্ধকার। তা কিন্তু আমি কোনো কিছু খুঁজে পেলাম না। দরজাটা বেশ ভারী, মানে স্প্রিংটা যেটা দরজার সাথে অটোমেটিক যাতে বন্ধ হয়ে যায়, এটা হয়তো সেফটির জন্য ওরা করেছে, কারণ কষ্ট করে আর লাগাতে হবে না, ছেড়ে দিলেই নিজে নিজে দরজাটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাকে জোর করে দরজাটা খুলতে হচ্ছিল। ব্যাগটা বাইরে রেখে, বড় ব্যাগটা বাইরে রেখে আমি ঢুকলাম অন্ধকার ভেতরে। আমি ভেতরে ঢুকতেই ওই দরজাটা বন্ধ হয়ে গেল। হাত দিয়ে যেভাবে হয়, যে হাত দিয়ে আমি ওয়াল দেখছি, সাধারণত হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় যে সুইচ কোথায় আছে। তো আমার ডান হাতে ছিল আমার হাতের যে ব্যাগ ওটা, আর বাম হাতে আমি সুইচ খোঁজার চেষ্টা করছি ওয়াল দিয়ে। ওয়াল দিয়ে যখন আমি যাচ্ছিলাম দেওয়ালটা স্পর্শ করে, এবং তখনই ঘটলো ঘটনাটা। কি যে বলবো, আমার সাথে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এটার জন্য আমার ব্রেইন, আমি প্রস্তুত ছিলাম না। আমার মাথা, আমার ভেতরের যে অটোমেটিক যে রিফ্লেক্স, সেটা প্রস্তুত ছিল না। আমি ওয়ালে হাত রেখে যখন আস্তে আস্তে এগোচ্ছিলাম, ঠিক কর্নারের ওখানে দেখলাম একটা হাত এসে আমার হাতে ধরলো। ও মাই গড, মানে ঠান্ডা একটা হাত আমার হাতটা ধরে বসলো, কিন্তু মনে হচ্ছিল কোনো ফিমেল হবে, কারণ হাতের ওই স্পর্শে। ওই মুহূর্তে আমি ফ্রোজেন হয়ে গেলাম ওখানে। কি যে হলো, কারণ এই অনুভূতি যাদের হয়েছে তারা বুঝবে। শরীরের চামড়াগুলো ভারী হয়ে আসে, পা আর চলে না, কোনো কিছু, কোনো সেন্স কাজ করে না। ওই মুহূর্তে ওই অবস্থাতে ফ্রোজেন হয়ে গেলাম। এবং যতই কয়েকটা সেকেন্ড গেল, দেখলাম হাতটা আরো জোরে চেপে ধরেছে আমার ওই হাতটা চাপছে তো চাপছে, কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে আমি
আমার সেই সেন্সটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি বুঝতে পেরেছি কিছু একটা এখানে আছে। আমি যখন হাতটা টানার চেষ্টা করছি, শক্ত করে ধরে আছে, আমাকে হ্যাঁচকা টান দিয়ে সামনের দিকে নিয়ে আসলো সেই হাত, এবং তাকিয়ে দেখি ওই বিছানার ওটা আবছা বোঝা যায়, বাইরের যে আলো এসছে পর্দা দিয়ে, জানলার পর্দা দিয়ে হালকা আলো, ওখানে দেখি বিছানার পাশে একজন বসা। ওখানে ওটা একটা নারী মূর্তির মতো, বেশ চুলগুলো সামনের দিকে রাখা, ফেস দেখা যাচ্ছে না, কিন্তু টান দিচ্ছিল এটা ছোট্ট একটা, মানে হয়তো 10-12 বছরের একটা কোনো মেয়ে হবে এটা। আমার এই হাত ধরে রেখেছে, কিন্তু গায়ে অসম্ভব শক্তি। আমি তো ধস্তাধস্তি শুরু করলাম, কারণ ওই মহিলাটা তখন বিছানা থেকে উঠে আসছে আমার দিকে। আমি কিভাবে যেন আমার মনে হলো যে আমার দোয়া এবং দরুদ এগুলা পড়া দরকার, কিন্তু ব্রেন তখনও পর্যন্ত স্থির হয়নি, তখনও বুঝতে পারছিল না আসলে কি করবো। আমার বডি রিফ্লেক্সটা আস্তে আস্তে ফেরত আসছে। এই মুহূর্তে হ্যাঁচকা টান দিয়ে আমি উল্টো দিকে এসে দরজা খোলার চেষ্টা করবো। পেছন দিক থেকে আমার শার্টের কলার পর্যন্ত ধরে ফেলেছে ওরা। ওই মহিলাটা যেটা বসেছিল ওটাও উঠে এসছে। কিভাবে জানি প্রচন্ড শক্তি দিয়ে আমি দরজাটা খুললাম। করিডোরে তখন সেই লাইটটা হয়তো ব্যাক করেছে। আমি হ্যাঁচকা টান দিয়ে পিছিয়ে আর তাকালাম না। আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করলাম, ওখানে আমার ব্যাগের উপরে আমি পড়ে সামনে একেবারে এমন ভাবে পড়েছি লাইটের উপরে, মানে আমার হাতের কোনোটনি সবকিছু ছিঁড়ে গেছে। তখন দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। আমি সেই অবস্থায় কোন রকমে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে সে রিসেপশনে আসলাম, যে এটা হচ্ছে কি। যখন রিসেপশনে আসলাম, তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। ডান দিকে যে 10-12 জন লোক ওখানে বসেছিল, বয়স্ক লোক, ওই পাবের ভেতরে কেউ নেই, সবকিছু একেবারে চুপচাপ। একটা বেল দেখলাম ওখানে, আমি বেলটা বাজালাম। একটু পরে একটা ইয়াং একটা ছেলে দেখি চোখে একটু একটু ঘুম ঘুম ভাবছে আসলো আমার দিকে, বলে যে কি ব্যাপার। আমি বললাম যে আমাকে তো তোমরা যে রুম দিয়েছো, বলে কে তোমাকে রুম দিয়েছে। আমি তো একটু আগে আসলাম, আমাকে তো একজন বর্ণনা দিলাম, সে দেখতে কেমন। তো বলে না, এরকম তো আমার এখানে কেউ জব করে না, আমি তো একটু পেছনে রেস্ট নিচ্ছিলাম। তো তোমার নাম কি? আমি কিছুই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। তখন সে আমার নাম দেখে আমাকে একটা কি দিয়ে বললো। আমি বললাম যে এই যে আমাকে এই কি দিয়েছে। তো কি দিকে তাকিয়ে বললো যে এই রুম তো ইউজ হয় না প্রায় 2 মাস ধরে, কারণ ওটা রিনোভেশন চলছে এখানে। আর আসো কি। আমি তখন ওকে পুরো ঘটনাটা বললাম। সে কিছুই বললো না। সে বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, কারণ তোমাকে যে রুম কি দেখছি কে দিয়েছে আমি জানি না, তুমি যেভাবে বর্ণনা করছো এরকম কোনো লোক এখানে থাকে না। আমি তো বুঝতে পারছি এটা অশরীরী কোনো কাহিনী ঘটে গেছে আমার সাথে। তারপর সে আমাকে লিফটে করে উপরে সেই রুমে নিয়ে আসলো। পরিষ্কার পরিচ্ছন্ন সেই রুম। কিসের আর ঘুম সে রাতে। গোসল করে দোয়া দরুদ পড়তে পড়তে সেই রাতটা পার হয়ে গেল। তো আজকের অভিজ্ঞতায় এতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের হয়তো কিছুটা ভালো লাগতে পারে, কিন্তু একটা জিনিস বলে রাখি, যারা এগুলো বিশ্বাস করতে চায় না, আমার অভিজ্ঞতা দিয়ে বলি, এরা আসলে বিশ্বাস করে কিন্তু প্রকাশ করতে চায় না। কি কারণে করতে চায় না জানি না। হয়তো ভাববে যে তাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে গেলে হয়তো অনেকে ভাববে অন্যরকম, ভাবতে পারে, হয়তো ভাবতে পারে যে সে হয়তো ভীতু টাইপের মানুষ। কিন্তু না, এই ধরনের অশরীরী বিষয়ের সাথে আপনার কিছু করার নেই তো, কারণ ওরা অন্য ডাইমেনশনে চলে। আমরা পৃথিবীর মানুষ, আমাদের ডাইমেনশনটা ভিন্ন, এবং ওরা চলে তাদের ডাইমেনশনে। তারা কিভাবে কানেক্ট করে আমাদের সাথে ওরাই বলতে পারবে, অথবা বিধাতাই বলতে পারবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও কখনো কথা হবে। রহমান টেরাটো, আল্লাহ হাফিজ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আরো একটি ঘটনায়। এই মুহূর্তে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে চাই সেটি হচ্ছে আমাদের একটি অডিও ক্লিপ, এবং আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জের ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েটের 2য় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভোট FM শুনি, এখন vote.com এর নিয়মিত একজন শ্রোতা। ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হলো না। আশা করি ঘটনাটি শেয়ার করবেন। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
আজকের ঘটনাটি একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি ঘটনার 1 সেকেন্ড আপনাকে বোরিং করবে না। সালটি ছিল 2017। গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়ি বেড়াতে যাই। গ্রামটি ছিল একদম অজপাড়া গ্রাম। রাত 8টার পরে একদম নিলিবিলি হয়ে যেত পুরো। একদিন আমি আর আমার মামাতো ভাই বাঁধন শখের বসে ঠিক করলাম রাত করে নদীতে মাছ ধরতে যাব, কারণ রাতে নাকি অনেক বেশি মাছ পাওয়া যায়। বাঁধন হচ্ছে আমার মামাতো ভাই, আমরা ভাই কম বন্ধু বেশি ছিলাম। তো যেই ভাবা সেই কাজ, মাছ ধরার সরঞ্জাম নিয়ে সেদিন মাছ ধরতে যাই এবং সাথে নেই একটি হেজাক বাতি। বলে রাখা ভালো, আমার নানা ছিল পেশায় একজন জেলে। নানা প্রতি রাতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেত। ওই রাতে নানার শরীর খারাপ লাগছিল, যে কারণে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আমি আর আমার মামাতো ভাই বাঁধন নানা সেই ছোট্ট ডিঙি নৌকার মধ্যে গিয়ে বসি। প্রথম জালটা ফেলার পর খুব ভালোই মাছ উঠছিল মোটামুটি। পরে যাওয়ার পর পাতিলটা একটু দূরে রেখে নতুন পাতিল নিয়ে মাছ ধরার জন্য। এত মাছ পাওয়ার কারণে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর একটা কটর মোটর শব্দ পাই পাতিলের ওখান থেকে। পূর্ণিমার রাত, আবছা আবছা আলোয় চারদিকটা বোঝা যাচ্ছে। কোথাও কোনো টু শব্দ নেই, শুধু পানির হালকা শব্দ। বইটা দিয়ে নৌকা বাইলে যেমন শব্দ হয়। পাতিলের ওইখানটাতে তাকিয়ে দেখি বানরের মতো দেখতে কিছু একটা কুৎসিত কালো মুখ। মুখটা অনেকটা কুকুরের মতো লম্বা। কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাকাতেই সেটা নদীতে লাফ দেয়। আমি ভয়ে জোরে চিৎকার দেই। চিৎকার শুনে বাঁধন ভাই বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, এখানে পাতিলের সামনে ওটা কি ছিল? ভাই বলল, কই, আমি তো পাতিলের দিকে তাকিয়েছিলাম, কিছু তো দেখিনি। তুই হয়তো বা ভুল দেখেছিস, এটা তোর মনের ভুল, ওখানে কিছুই ছিল না। বাঁধন ভাইয়ের এমন কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, এটা কি করে হতে পারে? এত বড় ভুল কি করে আমার সাথে হতে পারে? যাই হোক, নিজেকে ভুল বলে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না তখন থেকে একটা ভয় কাজ করে আমার ভেতর। ভাইকে বলি, আজকে চলো, আর মাছ ধরতে হবে না, বাসায় যাই, কাল আবার আসবো। ভাই আরো মাছ ধরবে বলে আমাকে বলে। কিছুক্ষণ ভালোই মাছ ধরছিলাম। হঠাৎ করে নদীর কিনারা থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আছে। কান্নাটি এতটাই করুণ ছিল যেটা শুনলে যে কারোর বুক কষ্টে ফেটে যাবে। পাশে তাকিয়ে দেখি শ্মশানের কাছে চলে এসেছি। যাদের আবছা আলোয় শ্মশানটি বোঝা যাচ্ছে। শ্মশানটি ছিল বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে। এমন সময় কি করব ভেবে উঠতে পারছিলাম না। দুজনে চোখ বন্ধ করে জোরে জোরে নৌকা বাইতে আরম্ভ করলাম। চোখ খুলে দেখি নৌকার এক বিন্দু পরিমাণ সামনে এগোয়নি। কি করব কেউই ভেবেই পাচ্ছিলাম না। পরক্ষণেই টের পেলাম আমাদের নৌকায় পানি উঠছে। আমাদের সাথে যে স্বাভাবিক কিছু হচ্ছে না খুব ভালো মতো বুঝতে পারি। আমি আর আমার ভাই নৌকা থেকে লাফ দিই এবং শ্মশানটি কাছে থাকায় শ্মশানে গিয়ে উঠি। শ্মশানটিতে উঠে যা দেখি, দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দুজন। দেখি এক ভয়ানক তান্ত্রিক এক ছোট মেয়েকে সামনে বসে কি যেন মন্ত্র করছে। রাসেল ভাই তান্ত্রিকটির পরনে ছিল লাল জুব্বা জাতীয়, মাথায় বড় বড় জটা চুল এবং বড় বড় দাড়ি, গলায় ছিল তসবি জাতীয় অনেকগুলো মালা। রাত তখন 2:30 আনুমানিক। আমাদের আর বুঝতে বাকি রইল না তান্ত্রিকটি যে এখানে কালো জাদু করছে মেয়েটির উপর। মেয়েটি ছিল অনেক সুন্দরী, মায়াবী চেহারা। পূর্ণিমার আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাঁধন ভাইয়ের মেয়েটিকে দেখে খুব মায়া হয়। সে বলে, আমি থাকতে কখনো এই যজ্ঞ সম্পন্ন হতে দেব না। ভাইকে আমি অনেক বোঝাই যে এখানে থাকলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সে কে শুনে কার কথা? আমার কথা না শুনে বাঁধন ভাই তান্ত্রিকটির সামনে গিয়ে বলে, এখানে কি হচ্ছে এখানে? সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। তান্ত্রিকটি খুব রাগান্বিত অবস্থায় বাঁধন ভাইয়ের দিকে তাকায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে, এই তো পেয়ে গেছি। তান্ত্রিকের কথা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বাঁধন ভাই বলে, এই ফুটফুটে মেয়েকে নিয়ে আপনি কি করছেন? তান্ত্রিকটি বাঁধন ভাইয়ের কানে জোরে একটা থাপ্পড় বসায় এবং বলে, তোকে আমি ছাড়বো না। তার কথায় পাত্তা না দিয়ে বাঁধন ভাই ওই মেয়েটিকে কোলে নিয়ে শ্মশান থেকে বের হয়ে যায় আর পেছনে তান্ত্রিকটি খুব ভয়ানক ভাবে হাসতে থাকে। মেয়েকে আমি দেখে আমারও মায়া হয়। যাই হোক, এখন আমাদের একটি কাজ, কাল সকাল হতে না হতেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দাও। কিছুক্ষণ হাঁটার পর যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাচ্চাটির হাত লম্বা হয়ে মাটিতে ঝুলছে, চোখে আগুনের মতো কি যেন জ্বলছে দাউ দাউ করে। পুরো মুখটা পরিবর্তন হয়ে গিয়েছে, খিলখিল করে আমাদের দিকে তাকিয়ে ভয়ানক ভাবে হাসছে।
এবং মুখ দিয়ে লালা জাতীয় কিছু বের হচ্ছে। লালা বের হয়ে বাঁধন ভাইয়ের ঘাড়ে এসে পড়ছে। এটি দেখে মেয়েটিকে কোল থেকে ফেলে দিয়ে দুজনে এক দৌড়ে বাসায় এসে পড়ি। কি ভাবছেন? ঘটনা শেষ, ঘটনার মাঝখানে আছি আমরা। দুজন চিন্তা করলাম আমাদের সাথে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটা বাসার কাউকে জানানো যাবে না, কারণ তারা অনেক ভয় পাবে এবং বকাঝকা করবে। বাসায় গিয়ে ঘরের দরজা ঠক ঠক করলে মা দরজা করলে এবং বলে, কিরে তোদের এই অবস্থা কেন? হাঁপাচ্ছিস, ঘেমে গিয়েছিস, আর তোরা মাছ ধরতে গেলি তো মাছ কই? কি হয়েছে তোদের? ঘটনা চাপা দেওয়ার জন্য বাঁধন ভাই বলল, কিছুই হয়নি, মাছ তো ধরছিলাম, মাছের পাতিল আমাদের অসাবধানতার কারণে পানিতে পড়ে গিয়েছে, তাই চলে এসেছি। আমরা দুজন হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ওই দিন আর কিছু হয় না। তারপরের দিন সকাল থেকে শুরু হয় বাঁধন ভাইয়ের ব্যবহারের পরিবর্তন। সবসময় চুপ থাকে, একা একা, কারোর সাথে কোনো কথা বলে না, খাবার খেতে চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর কারণ জানতে চাইলে বাঁধন ভাই আমাকে জোরে একটা থাপ্পড় মারে। আমি কয়েক মিনিটের জন্য চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি, এটা কি হচ্ছে? বাঁধন ভাই তো আগে কখনো আমার সাথে এমন করেনি। আমি তার এমন আচরণ স্বাভাবিকই নেই। ভাবি হয়তো কালকের রাতের ঘটনা বাঁধন ভাইকে একটু বেশি ভয় পেয়েছে। এভাবে সারাদিন কাটে। ওই দিন রাত 1টার সময় আমার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই, দরজা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতেই দেখি বাঁধন ভাই আমার পাশে শুয়ে আছে। দ্বিতীয় দিন রাতে আবার একই কাহিনী। রাত আনুমানিক 1টার সময় ভয়ানক এক স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে ওই তান্ত্রিকটি আমাকে বলছে, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে ওই শ্মশানটিতে চলে আয়, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। এটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু বাঁধন ভাই কোথাও নেই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। একবার চিন্তা করি ওই শ্মশানটিতে যাব, এবং খুব ভয় করে যে কারণে শ্মশানটিতে যাওয়ার সাহস করিনি। একবার চিন্তা করলাম নানা ভাইকে ডাক দিয়ে দুজনে মিলে শ্মশানটিতে যাব। আবার চিন্তা করলাম নানা ঘুমাচ্ছে, শরীর খারাপ, এই ভেবে আর ডাক দিলাম না। ফজর আজানের সাথে সাথে দেখি বাঁধন ভাই ঘরে ঢুকছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, কই গেছিলি? কোনো উত্তর দিল না, বরং বলল, ভালো চাস তো চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আর ভাইকে কিছু জিজ্ঞাসা করলাম না। ভেতরে ভয় ভয় কাজ করছিল। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে বাসার সবাই ওর উপর রেগেছিল। ঘটনার তৃতীয় দিন বাঁধন ভাই প্রতি রাতে কোথায় যায় এটি দেখার জন্য আজকে ঘুমাবো না বলে ঠিক করি। রাত 1টা বাজতে না বাজতেই দেখি বাঁধন ভাই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেল। আজকে আমি নিজের চোখে দেখবো বাঁধন ভাই কোথায় যায়, এজন্য আমি তার পিছু করলাম। একটু পর টের পেলাম বাঁধন ভাই যে রাস্তাটিতে যাচ্ছে ওই রাস্তাটি শ্মশানের রাস্তা। আমি তাকে পিছু ডাকলাম, বাঁধন ভাই কোথায় যাচ্ছ তুমি? ডাকে কোনো সাড়া দিল না ভাই। একবার চিন্তা করলাম সামনে গিয়ে আটকাবো, কিন্তু ভেতরে অনেকটা ভয় ভয় পাওয়ার কারণে সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। একটু পরেই দেখি বাঁধন ভাই শ্মশানটির ভেতরে ঢুকে গেল। রাতটি ছিল অমাবস্যার রাত, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। আমার হাতে ছিল একটি কোপাবাতি এবং বাঁধন ভাই অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছিল। শ্মশানের ভেতরে ঢুকে যা দেখলাম ওইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাঁধন ভাই ওই ভয়ানক তান্ত্রিকের সামনে গিয়ে বসলো। তান্ত্রিকটি আগুন জ্বালিয়ে মরা মানুষের মাথা খুলি বিভিন্ন হার দিয়ে কি যেন মন্ত্র পড়ছিল এবং বাঁধন ভাইকে মন্ত্র করে ফু দিচ্ছিল। একটু পর তান্ত্রিকটি বলল, এবার যা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে আমার ভাইকে কালো জাদু করা হচ্ছে। দেখো আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিছু করতে পারছিলাম না। এটা যে কতটা কষ্টের, এটা নিজের সাথে না ঘটলে কখনোই বোঝা যাবে না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমি দেখি বাঁধন ভাই শ্মশান থেকে বের হয়ে যাচ্ছে সোজা কবরস্থানের দিকে। হাতে ছিল একটি বড় কোদালটি, অনেক বড় ছিল। আমি ভাইকে অনেকভাবে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ভাই আমার কোনো কথা শুনেনি। দেখি ভাই কবরস্থানের ভেতরে গিয়ে কবর খুঁড়তে লাগলো এবং মরা লাশের হাড় মাথার খুলি কবরের ভেতর থেকে বের করতে লাগলো। ওই হাড় এবং তারপর মাথার খুলি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। কি বিশ্রী গন্ধ বের হচ্ছিল ওই হাড় তারপর মাথার খুলি থেকে। এসব কিছু আমি আর নিতে পারছিলাম না। এক দৌড় দিয়ে বাসায় আসি এবং বাসায় সবাইকে সব ঘটনা খুলে বলি প্রথম থেকে।
ফজর আজান দিলে ভাই আবার বাসায় ফিরে আসে। সবাই তার বাসায় আসা দেখছিল। বাদন ভাইয়ের মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ছিল এবং বাদন ভাইয়ের সামনে গিয়ে তার মা কান্না করতে করতে বলল, বাবা কি হয়ে গেল এটা তো? বাদন ভাই যেন সাড়া দিচ্ছিল না, চুপ করে একদিকে তাকিয়েছিল। চেহারার কি অবস্থা বানিয়েছে, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে, একদম চিকন হয়ে গিয়েছে, মুখ পুরোটা ফ্যাকাশে। ছেলের এমন অবস্থা দেখে কোনো মায়ের মন ঠিক থাকতে পারে না। বাদন ভাইয়ের এমন অবস্থা দেখে সকাল হতে না হতেই বাসায় মসজিদের হুজুর নিয়ে আসা হলো। সেই হুজুরটি জিন পালত, এসব কাজে মোটামুটি পারদর্শী ছিল। হুজুরের ভাষায় বলছেন, হুজুর ওর অবস্থা খুবই খারাপ, আমি আমার জিনদের পাঠাচ্ছি ওই তান্ত্রিকের জিনদের কাছে। হুজুর চোখ বন্ধ করে ছোড়া পড়ছিল। চোখ খুলে হুজুর বলল, দেখুন ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, ওই তান্ত্রিকের সাথে আমি পেরে উঠবো না, অনেক ক্ষমতা ওর। এই বলে হুজুরটি চলে গেল। পরিবারের মধ্যে নেমে আসে অশান্তি আর হাহাকার। কি করব ভেবে উঠতে পারছিলাম না কেউই। ওই দিন এভাবেই কেটে যায়। কারো গলা দিয়ে খাবার নাম ছিল না ওই দিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমাতে ভয় পাই, যে কারণে আমি অন্য ঘরে গিয়ে থাকি। রাত 1টা বাজতেই ভাইয়ের ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে ভাইকে সবাই মিলে ধরি। আমরা 4 জন একসাথে ধরে রাখতে পারছিলাম না ভাইকে, এতটা শক্তি ছিল তখন। বাধ্য হয়ে ভাইকে শিকলের সাথে বেঁধে দিলাম। বাঁধন ভাই অনেক জোরে জোরে চিৎকার করছিল শ্মশানটিতে যাওয়ার জন্য এবং হাতের সামনে যা পাচ্ছিল তাই আমাদের দিকে ছুড়ে মারছিল। একটি মায়ের জন্য তার ছেলের এমন অবস্থা দেখাটা যে কতটা কষ্টকর, এটি আমার মামি অর্থাৎ বাঁধন ভাইয়ের মাকে না দেখলে বুঝতামই না। সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমার নানা এক কবিরাজের খোঁজ পায়। দেরি না করে বাঁধন ভাইকে শিকল দিয়ে বেঁধে কবিরাজের কাছে নিয়ে যায় সকলে। কবিরাজের প্রায় 40 বছর হবে আনুমানিক। 7টি জিন সবসময় তার সাথে থাকে। বাঁধন ভাইয়ের মা কান্নারত অবস্থায় কবিরাজটিকে বলে, বাবা আমার ছেলেকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। পরে কবিরাজকে সব ঘটনা খুলে বলল। সবসময় কবিরাজ বলছি কবিরাজের ভাষায়, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটানো অনেক কঠিন, তবে আমি আমার নিজের পুরো শক্তি ব্যয় করে ওই তান্ত্রিকের বিরুদ্ধে লড়ব। তাদের সব থেকে বড় ভুল ছিল ওই শ্মশানটিতে যাওয়া এবং শ্মশানে গিয়ে ওই বাচ্চা মেয়েকে কোলে নেওয়া। আসলে ওই তান্ত্রিকটি জানতো যে বাঁধনের ছোট বাচ্চাদের প্রতি অদ্ভুত এক মায়া কাজ করে। তান্ত্রিকটি মৃত মানুষের হাড়ের হাড্ডি এবং মাথার খিলু লাগত তার কালো জাদু করার জন্য। যেহেতু কবরস্থান পবিত্র জায়গা, তাই তান্ত্রিকটি ওইখানে প্রবেশ করতে পারত না এবং তান্ত্রিকের যে জিনগুলো আছে সেটিও প্রবেশ করতে পারত না। এই কারণে বাঁধন ভাইকে সে বসে আনে এবং মরা মানুষের হাড্ডি ও মাথার খুলিয়ে আনতে বাঁধন ভাইকে কবরস্থানে পাঠায়। তার কাজ শেষ হলে বাঁধন ভাইকে মেরে ফেলত। আমার কাছে যেহেতু নিয়ে এসেছিস, একটা কিছু ব্যবস্থা আমি করব। আমি একটি যজ্ঞ করব। এখানে আমার কিছু উপকরণ লাগবে, যেমন আস্ত একটি কালো পাঠা, 7 খাটের পানি, ওই শ্মশানের মানুষ পুরা কিছু ছাই, সম্পূর্ণ কালো একটি মোরগের রক্ত, এগুলো হলে চলবে। বাঁধন ভাইয়ের মা বলল, এগুলো করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? কবিরাজ বলল, সুস্থ হবে কিনা এটা বলতে পারবো না, তবে আশা করা যায় ভালো একটা কিছু হবে। পরের দিন এসব উপকরণ নিয়ে এবং বাঁধন ভাইকে বেঁধে কবিরাজের সামনে বসানো হলো। সে যজ্ঞ আরম্ভ করলো। একটু পর আমরা খেয়াল করে দেখলাম পুরো ঘরটা ভয়ানক ভাবে কাঁপছে। কবিরাজ বলল, তোরা কেউ ভয় পাস না, আমি এখন বাঁধনের ভেতর আমার পোষা জিন প্রবেশ করাবো। একটু পর বাঁধন ভাইয়ের শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং মোটা কণ্ঠে বলল, হুজুর আমি এসে গেছি। কবিরাজ জিনকে বলল, ওই তান্ত্রিকের জিনের সাথে কথা বল এবং কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো এটা আমাকে জানা। একটু পর আবার মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর আমি এসে গেছি। কবিরাজ বলল, কি খবর এনেছিস বল আমায়। বাঁধন ভাইয়ের উপর থাকা জিনটি বলল, তান্ত্রিকটি অনেক শক্তিশালী, আমি ওদের শক্তির সাথে পেরে উঠবো না। এই বলে জিনটি বাঁধন ভাইয়ের শরীর থেকে চলে যায়। বাঁধন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে এবং কবিরাজকে বলে, আমার ছেলেকে যেভাবে হোক বাঁচান বাবা, যা লাগে আমি আপনাকে দেব।
কবিরাজ সিদ্ধান্ত নেয় তান্ত্রিকের একটি জিন সে তার বশে আনবে এবং এর জন্য প্রয়োজন হবে তার মায়ের তাজা রক্ত। বাদন ভাইয়ের মা তার হাত কেটে রক্ত বের করে কবিরাজকে দেয় এবং কবিরাজ সেই রক্ত দিয়ে বাদন ভাইয়ের কপালে কিছু একটা লেখে। কিছুক্ষণ পর কবিরাজ মন্ত্র পড়তে লাগলো এবং আগুনে ফু দিতেই আগুন অনেক উপরে উঠে যাচ্ছিল। একটু পরে বাদন ভাইয়ের উপর তান্ত্রিকের জিন চলে আসলো। কবিরাজ তান্ত্রিক জিনকে বলল, এখন বল কিভাবে এই কালো জাদু কাটবে। জিনটি কবিরাজকে বলে, তোকে তান্ত্রিকের সবগুলো জিনকে বসে আনতে হবে এবং সবগুলো বসে আনার পর ওই তান্ত্রিককে হত্যা করতে হবে ওই জিনগুলো দ্বারাই। কবিরাজ আবার নিজের সব শক্তি ব্যয় করে যজ্ঞের মাধ্যমে তান্ত্রিকের 10টা জিন ছিল, তার মধ্যে 9টাকেই তার বসে আনতে পেরেছিল, শুধু একটি বাদে। একটিকে সে বসানতে ব্যর্থ হয়। একটি জিন আর ওইভাবে কিছু করতে পারবে না ভেবে কবিরাজ সবগুলো জিনকে পাঠিয়ে দেয় তান্ত্রিককে মারার জন্য এবং জিনগুলো তান্ত্রিককে মারতে সফল হয়। সাথে সাথে বাদন ভাই অজ্ঞান হয়ে যায় এবং তান্ত্রিকের ওই একটি জিন তান্ত্রিককে মরার আগে কিছু একটা প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করেছিল সেটি জিনটি বলতে পারেনি। তারপর থেকে বাদন ভাইয়ের স্বাভাবিক আচরণ শুরু হয়। কয়েক মাস পর বাদন ভাই টের পায় তার ঘাড়ে যে জায়গায় ওই বাচ্চা মেয়েটি লালা পড়েছিল ওই জায়গাটি পচতে আরম্ভ করেছে। অনেক ডাক্তার দেখালো তার জায়গাটি ক্ষত ঠিক হয় না। একদিন রাতে বাদন ভাইয়ের খিচুড়ি উঠে যায়। আমরা সবাই মিলে থরাথরি করে অ্যাম্বুলেন্সে উঠাই এবং রওনা দেই ঢাকার ভালো একটি হসপিটালের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স চালু হলো। গ্রাম ছাড়েনি তখন। রাত তখন 12টা বাজে। হঠাৎ করে চালক লক্ষ্য করে অ্যাম্বুলেন্স অনেক ভারী লাগছে। অ্যাম্বুলেন্সের স্পিড তখন 70-80। অ্যাম্বুলেন্সের ছাদে কিছু পড়েছে কিনা এটা দেখার জন্য চালক ব্রেক চাপলো। অ্যাম্বুলেন্সটি তখন ব্রেক হচ্ছিল না, বরং স্পিড আরো বেড়ে যাচ্ছিল এবং অ্যাম্বুলেন্সটির ছাদে জোরে জোরে কিসের যেন আওয়াজ হচ্ছিল। বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দই। আমাদের বুঝতে আর বাকি রইল না আমাদের সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না। একটু পর সব ঠিক হয়ে যায় এবং 7-5 না ভেবে ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এটি হয়তো সেই প্রতিজ্ঞা সেই জিনটির, যেটা সেই তান্ত্রিকের একটি জিন করেছিল। আজ বোধহয় জিনটি তার প্রতিজ্ঞা সম্পন্ন করল। একটি মাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুটি কেউ মেনে নিতে পারছিলাম না। তার মা পুরো পাথর হয়ে গিয়েছে। এখন সে মানসিক রোগী, ডাক্তার দেখানো হচ্ছে, এখন সে একটু ভালোর দিকে। এই ঘটনাটি এখন আমাকে ভীষণভাবে কাঁদায়। প্রায় আমি ভাইকে স্বপ্নে দেখি। আগেকার স্মৃতিগুলো মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না। চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। দোয়া করবেন আমার ভাই যেন ওপারে ভালো থাকে এবং তার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো রাসেল ভাই, মূলত এটি ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে